শেখ সেলিমের রক্ষিতা নিপুণ আক্তার গ্রেফতার। ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে, বললেন সংসদে তথ্য প্রতিমন্ত্রী। আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আবরার ফাহাদ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বললেন শিক্ষামন্ত্রী। ফেনীতে এক রাতে গৃহবধূ সহ 2 হত্যাকাণ্ড। সর্বশেষ জানাবো, ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানালো নয়াদিল্লি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে, বললেন সংসদে তথ্য প্রতিমন্ত্রী। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্প মেয়াদী বা জোড়াতালির বাজেট নয়, বরং বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূর প্রসারী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এটি। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাজেটে অন্তর্ভুক্ত ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২,৫০০ টাকা প্রদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ। তিনি বলেন, এই অর্থ প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামের মুদি দোকান, কাঁচা বাজার, ওষুধের দোকান সহ ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে এবং শহর গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও সহায়ক ভূমিকা রাখছে। ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সময় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এ ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট চেকিং ব্যবস্থা আরও জোরদার করা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আফগানিস্তানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের শনিবার ২৭ জুন সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্পের তীব্র কম্পন আফগানিস্তানের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লি, আশপাশের সংলগ্ন অঞ্চল, দিল্লি এনসিআর এবং জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র এনসিএস এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, ভারতীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৪ এই ভূকম্পন অনুভূত হয়। ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। গভীরতার কারণে কম্পনটি উৎপত্তিস্থল থেকে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাকে কাঁপিয়ে দেয়। সন্ধ্যায় হঠাৎ করেই ভূকম্পন অনুভূত হওয়ার পরপরই ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ভূকম্পের অভিজ্ঞতার বিবরণে সয়লাভ হয়ে যায়। নেটিজেনরা ফেসবুক এবং এক্সের মতো প্ল্যাটফর্মগুলোতে নিজেদের এলাকায় কম্পন অনুভূত হওয়ার খবর এবং ঘরের আসবাবপত্র দুলতে থাকায় অভিজ্ঞতার কথা শেয়ার করতে শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে এই ভূকম্পের ফলে ভারত বা আফগানিস্তানের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। আবরার ফাহাদ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, বললেন শিক্ষামন্ত্রী। আবরার ফাহাদ নামে নতুন ছাত্র হল নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি আরও বলেন, দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সরকারি অর্থের সর্বোচ্চ সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অপচয় বরদাস্ত করা হবে না। শনিবার ২৭ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় অডিটোরিয়ামে বুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন এবং বুয়েটের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে নামমাত্র বরাদ্দের বিপরীতে বর্তমান সরকারের সর্বাধিক বাজেট দিয়েছে। শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির বর্তমান 2% থেকে
ক্রমান্বয়ে 5% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকার বাজেট বাড়াতে প্রস্তুত, তবে শর্ত হলো সেই টাকার প্রতিটি পয়সা সততার সাথে কাজে লাগাতে হবে। যারা মেধার প্রতিযোগিতা দিয়ে আজকে উচ্চশিক্ষায় আসছে, আমরা যদি তাদের থাকার ন্যূনতম আবাসন বা হলের জায়গাটুকু দিতে না পারি, তবে সেই বড় বাজেটের কোনো অর্থ থাকে না। এহসানুল হক মিলন জানান, বুয়েটের পূর্বাচল ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত জমির যে বকেয়া কিস্তির টাকা রয়েছে তা সরকার নিজস্ব তহবিল থেকে এককালীন পরিশোধ করে দেবে। বুয়েটকে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো নিজে আয় করে জমি কেনার চিন্তা করতে হবে না, বরং রাষ্ট্র তার একাডেমিক প্রসারে পাশে থাকবে। একই সঙ্গে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোর মতো বুয়েটেও আন্তর্জাতিক ও দেশীয় অ্যালামনাই কন্ট্রিবিউশন ফান্ড গঠনের তাগিদ দেন তিনি। ফেনীতে এক রাতে গৃহবধূ সহ 2 হত্যাকাণ্ড। ফেনীতে এক রাতে এক গৃহবধূ ও এক যুবলীগ নেতা খুন হয়েছেন। জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার শুক্রবার ২৬ জুন গভীর রাতে সংঘটিত এই 2 ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 2টি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ কাজল আক্তারের বাড়ি ফুলগাছির আমজাদ হাটের তালবাড়িয়া এলাকায়। তিনি কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। আর নিহত জুবাইর পারভেজ নিজ কুঞ্জুরা গ্রামের আবু তাহেরের ছেলে। সে গোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলগাজীর তালবাড়িয়া এলাকার কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তার 3 বছরের সন্তানকে নিয়ে বাড়িতে একা বসবাস করতেন। তার বড় 2 ছেলে মাদ্রাসার ছাত্রাবাসে থাকেন। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বসতঘরের সিঁড়িকক্ষের টিন কেটে ঘরে প্রবেশ করে তার হাত পা বেঁধে হত্যা করে পালিয়ে যায়। শনিবার সকালে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পান। কাজল আক্তারের বাবা আব্দুর রশিদ পাটোয়ারি জানান, তার মেয়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে ভাসুর ইসমাইল মাস্টারের জমি জমা ও পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তার সন্দেহ। তিনি জানান, প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মেয়ের বাড়িতে যান। গিয়ে দেখেন হাত পা ও মুখ বেঁধে মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে। গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভাসুরকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার দাবি জানান। অন্যদিকে শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলার নিচকুঞ্জুরা গ্রামে বাড়ির পাশের পুকুর পাড় থেকে জুবাইর পারভেজের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, পূর্বের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শুক্রবার রাতে তাকে হত্যা করা হয়েছে। ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানালো নয়াদিল্লি। আফ্রিকায় ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের মুখে বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করেছে ভারত সরকার। এর অংশ হিসাবে দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় এয়ার সুবিধা 20 নামে একটি নতুন কন্ট্যাক্টলেস ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। গত 25 জুন থেকে কার্যকর হওয়া এই নিয়মের অধীনে এখন থেকে যে কোনো দেশ থেকে ভারতে আসা সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের জন্য ফ্লাইটে ওঠার আগে অনলাইনে একটি স্বাস্থ্য ঘোষণাপত্র পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মধ্য আফ্রিকার এই ইবোলা প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করার পর ভারত এই সতর্কতামূলক পদক্ষেপ নিল। নতুন এই নিয়মটি সংযুক্ত আরব আমিরাত, ইউএই সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভারতে আসা সকল যাত্রীদের জন্য প্রযোজ্য হবে। যাত্রীরা তাদের যাত্রা শুরুর 24 ঘন্টা আগে এয়ার সুবিধা civilaviation.government.in পোর্টালে গিয়ে এই ফর্মটি পূরণ করতে পারবেন। বিমানবন্দরে নেমে বাড়তি ঝামেলা এড়াতে যাত্রীদের ওয়েব চেক ইনের সময় এই ফর্মটি পূরণ করার পরামর্শ
দেয়া হয়েছে। এই ফর্মে মূলত যাত্রীর বিগত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, ইবোলা আক্রান্ত কোনো অঞ্চলে যাওয়ার রেকর্ড আছে কিনা এবং শরীরে জ্বর, গায়ে ব্যথা বা রক্তপাতের মতো কোনো উপসর্গ রয়েছে কিনা সেসব তথ্য দিতে হবে। ভারতে পৌঁছানোর পর যাত্রীদের বিমানবন্দরে কোনো কাগজের ফর্ম পূরণ করতে হবে না, কেবল ডাউনলোড করা এই অনলাইন ফর্মটি ইমিগ্রেশন কাউন্টারে দেখালেই চলবে। এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে ঝুঁকিপূর্ণ যাত্রীদের তথ্য রিয়েল টাইমের বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ও ইমিগ্রেশন টিমের কাছে পৌঁছে যাবে।